ড্রামাটির শুরুতে একটি কিউট বাচ্চা ছেলেকে দেখানো হয়, এখানে নিজের পাওয়ার দিয়ে নিজের লোকদের সাথে ফাইট করছিল। বাচ্চা ছেলেটির নাম লু। লু অনেকটাই বেশি পাওয়ারফুল, আর লু এখন যে দুনিয়াতে রয়েছে এখানকার সবাই অনেকটাই বেশি স্ট্রং। তখন এখানে লুয়ের মম চলে আসে। লু নিজের মমকে দেখার পর পালানোর চেষ্টা করে, কিন্তু লুয়ের মম আরো বেশি স্ট্রং ছিল আর তার পাওয়ারও অনেক বেশি। লুকে খুব সহজেই ধরে নেয়। এরপরে লুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন তোমার সব লোকজনের সাথে ফাইট করছো? লুয়ের মমের নাম জিয়াংশি। জিয়াংশি এখানে ওকে জিজ্ঞাসা করতে থাকে। তখন লু বলে, আমি তো এখানে ফাইট করছিলাম না, শুধু এখানে থাকা সবার সাথে মজা করছিলাম। জিয়াংশি বলে, আমাদেরকে এখান থেকে নর্মাল দুনিয়াতে যেতে হবে, কারণ তোমার আঙ্কেলের বিয়ে আর আমাদেরকে ওখানে ইনভাইট করেছে। লু মমকে জিজ্ঞাসা করে, নর্মাল দুনিয়াতে যাওয়ার পর আমি কি আমার বাবাকে খুঁজে পাবো? আসলে লুয়ের বাবাকে এটা এখানকার কেউ জানে না। লুয়ের কথাটি শোনার পর এখানে জিয়াংশি মনে করতে থাকে, কয়েক বছর আগে ও পৃথিবীতে এসেছিল। আসলে জিয়াংশির একটি বেবির প্রয়োজন ছিল, আর ওর যদি একটি বেবি থাকে তাহলে এখন জিয়াংশি যেখানে রয়েছে ওখানকার কুইন হতে পারবে। এই কারণে জিয়াংশি পৃথিবীতে এসেছিল, আর ওখানে থাকা একটি ছেলেকে ও নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল। ওই ছেলেটির সাথে নাইট স্পেন্ড করে। এরপরে ছেলেটি সব মেমোরি ডিলিট করে দিয়েছিল, যাতে করে আর ওর কথা এখানে কারোর মনে না থাকে। এরপরে তারা দুজনে নর্মাল ওয়ার্ল্ডে চলে আসে। এখানে আসার পর জিয়াংশি বলে, আমি শুনেছি এখানে যাদের কাছে অনেক বেশি দামি দামি কার রয়েছে তারা অনেক বেশি রিচ হয়। তখন এখানে একটি ছেলে আসে নিজের দামি কার নিয়ে, আর ওই ছেলেটি এখানে ফোনে তখন কিছু ভিডিও দেখতে শুরু করে। লু আর জিয়াংশি তারা দুজনে ওখানে চলে আসে। ফোনটি দেখার পর বলছিল এটা আবার নতুন কি সিস্টেম। এরপরে দুজনে রেস্টুরেন্টে আসে। জিয়াংশি বলে, এখানকার টেবিলে বসার জন্য নাম্বারের প্রয়োজন হয়, এইসব কিছু আমাদের ওখানে দরকারই হয় না। এই রেস্টুরেন্টে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, তার নাম ফ্যাং। আসলে ফ্যাং এখানে এসেছিল একটি ব্লাইন্ড ডেটে। ফ্যাংকে বলা হয়েছে ফ্যাং যদি ফু কোম্পানির প্রেসিডেন্ট হতে চায় তাহলে ফ্যাংকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আর ফ্যাংয়ের বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। লু তখন মমকে বলে, আমার মনে হচ্ছে ওইটা হচ্ছে আমাদের টেবিল। জিয়াংশি বলে, এখানে তাহলে অন্য কারোর সাথে নিজের টেবিল শেয়ার করা যায়। এরপর এখানে ও ফ্যাংয়ের সামনে এসে বসে পড়ে, কিন্তু যখন এখানে ফ্যাংকে দেখতে পায় তখন অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই ছেলেটি এখানে কি করছে। বাট ফ্যাং এখানে জিয়াংশিকে চিনতে পারে না। লু নিজের মমের এরকম অদ্ভুত আচরণ দেখার পর ওর মনের ভিতরে সন্দেহ জাগতে থাকে, আর লু মনে করে এই ছেলেটিই হচ্ছে ওর বাবা। আসলে লু অনেক বেশি চালাক ছিল, তাই তো এখানে খুব সহজেই সবকিছু ধরতে পারে। জিয়াংশি এখানে ফ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ফ্যাং বলে, তুমি তো এখানে আমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছো, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি এইটা বলো, তোমাকে বিয়ে করার জন্য তুমি কত বেশি টাকা নিতে চাচ্ছো? আসলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করব। এইসব কথাগুলো শোনার পর জিয়াংশি উঠে পড়ে আর বলে, আমি তোমার সাথে একদমই বিয়ে করব না। তোমাকে কে বলেছে আমি বিয়ে করার জন্য এসেছি? নিজের ছেলেকে নিয়ে এখান থেকে চলে যেতে নিয়েছিল। লু তখন চলে আসে ফ্যাং এর কাছে, ফ্যাংকে জড়িয়ে ধরে আর নিজের মমকে বলে, আমি আমার ড্যাডকে ছাড়া কোথাও যাব না, আমি জানি এই ছেলেটি আমার ড্যাড। জিয়াংশি লুকে বলে, তুমি দিন দিন অনেক বেশি দুষ্টু হয়ে যাচ্ছ, তাড়াতাড়ি আমার সাথে এখান থেকে চলো। ফ্যাং অনেকটাই বেশি শক্ট হয়ে যায়, ও তো বিয়েও করেনি, তাহলে ওর ছেলে কোথা থেকে আসবে? আর এই ছেলেটি বা কেন ওকে বারবার ড্যাডি বলছে? তখন রেস্টুরেন্টের ভিতরে ওই ছেলেটি আসে যার সাথে বাহিরে জিয়াংশির দেখা হয়েছিল। ছেলেটি এখানে নিজের গার্লফ্রেন্ডকেও নিয়ে আসে। জিয়াংশি আর লুকে দেখার পর ওদের দুজনের মুখের উপরে টাকা ফেলতে শুরু করে আর ওদেরকে বলে, তোমরা যে ড্রেসগুলো পরে এখানে এসেছো না, তোমাদের কোনো যোগ্যতা নেই এই রেস্টুরেন্টে থাকার। এই টাকাগুলো উঠিয়ে নাও আর এখান থেকে চলে যাও। মানে এখানে লু আর জিয়াংশি তাদের দুজনকে অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করে। জিয়াংশি ওই টাকাগুলো উঠিয়ে নেয়। টাকাগুলো দেখার পর ও বলছিল, এইসব আবার কি জিনিস, আমাদের ওখানে এসব কিছু তো চলে না। লু নিজের কাছ থেকে অনেকগুলো দামি পাথর বের করে, আর এই পাথরগুলো দেখার পর ওই ছেলেটি মনে করে এই পাথরগুলো অনেক সামান্য, আর ছেলেটির গার্লফ্রেন্ড তখন ওদেরকে অপমান করে পাথরগুলো নিচে ফেলে দেয়। এইগুলো আবার লু এখানে তুলতে শুরু করে। তখন ছেলেটি নিচে বসে পড়ে। লুকে বলে, তুমি যদি এই পাথরগুলো উঠিয়ে আমার হাতে দাও তাহলে আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। ফ্যাং এই সব কিছুতে রেগে যায়, ছেলেটিকে মারতে চাচ্ছিল, কিন্তু জিয়াংশি এখানে ওর হাত ধরে নেয়। আসলে লু অনেকটাই বেশি স্ট্রং, তাই লুর কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। লু এখানে একাই ওই ছেলেটির পিঠের ওপরে নিজের পা উঠিয়ে দেয় আর ছেলেটিকে বলে, তুমি কেন এখানে আমার মমের সাথে বাজে ব্যবহার করছো? আর তুমি তো আমার ড্যাডকেও জানো না, আমার ড্যাড অনেক বেশি পাওয়ারফুল। ছেলেটি বলে, তুমি অনেক বড় ভুল করেছো, তুমি এই শহরের সব থেকে রিচ পার্সনের সাথে পাঙ্গা নিয়েছো, এখন তো আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আর নিজের গার্ডদেরকে ভিতরে আসতে বলে। আর এই ছেলেটি জানতো না যে এখানে ফ্যাং হচ্ছে ফু কোম্পানির
প্রেসিডেন্ট হতে চলেছে। তাই এখানে ফ্যাংকে অনেক বেশি অপমান করতে শুরু করে। ফ্যাং এখানে ওই ছেলেটির সামনে জিয়াংশি আর লু তাদের দুজনের পরিচয় করিয়ে দেয় আর বলে, তুমি আমার ওয়াইফ আর বেবির সাথে এরকম বাজে ব্যবহার করতে পারো না, তুমি আমার আসল আইডেন্টি এখনো জানো না। আর ফ্যাংকে অনেক বেশি টাকার গরম দেখাতে থাকে, বলছিল, তুমি কি আমাকে চেনো? আমি যদি একবার এখানে সবাইকে আসতে বলি তাহলে তোমাকে তো দূরে ফেলে দিয়ে আসবে। ফ্যাং তখন ওর উপরে অনেক রেগে যায় আর বলে, তুমি আসলে আমাকে চেনো না, একবার যদি আমার আসল সত্যিটা জানতে পারো তাহলে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তখন ছেলেটির কাছে একটি ফোন চলে আসে আর ছেলেটিকে বলা হয়, তুমি যার সাথে ঝামেলা করছো সে হচ্ছে ফু কোম্পানির প্রেসিডেন্ট। ছেলেটি ভয় পেয়ে তাড়াতাড়ি করে ফুকে বারবার সরি বলতে থাকে। এরপরে ফু এখানে জিয়াংশিকে বলে, এখন থেকে তোমাকে আমার ওয়াইফ আর অ্যাক্টিং করতে হবে আর আমি তোমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করব, এর জন্য তোমাকে আমি অনেক বেশি টাকা দেব, তুমি বলো কত বেশি টাকা নেবে। এখানে জিয়াংশি বলে, আমি তোমাকে কেনই বা বিয়ে করতে যাব। লু এসে মমকে বলে, তুমি কেন বিয়ে করতে রাজি হচ্ছ না? তুমি তো জানো আমি ড্যাডিকে পেতে চাই, তাই তুমি প্লিজ রাজি হয়ে যাও। তখন এখানে জিয়াংশি মনে মনে ভাবে, বিয়ে করার পর আমি তো আবার ডিভোর্স নিতে পারবো, তাই এখানে রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বাইরে আসে। লু তার মম আর ড্যাডকে একসাথে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। একটু পরে এখানে ফ্যাংয়ের সব বডিগার্ডরা চলে আসে আর এত বডিগার্ড দেখার পর এখানে জিয়াংশি আর লু মনে মনে এটাই ভাবছিল, এর মানে ফ্যাং অনেকটাই বেশি রিচ হবে। এরপর এখানে জিয়াংশি এখানে ফ্যাংকে বলে, আমাকে আমার ভাইয়ের বিয়েতে যেতে হবে। আর জিয়াংশি এই কথা শোনার পর ফ্যাং বলে, তুমি বিয়েতে যাবে আর এরকম একটি ড্রেস পরে, আর তোমার ড্রেসগুলো অনেকটাই বেশি অদ্ভুত, তাই তোমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। জিয়াংশি বলে, আমার ড্রেসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, আমি এগুলো চেঞ্জ করব না। এরপরে ফ্যাং লু আর জিয়াংশিকে বাসায় নিয়ে আসে। এখানে জিয়াংশির জন্য অনেক সুন্দর এক্সপেন্সিভ দুটি ড্রেস অর্ডার করে বানিয়ে নিয়ে আসে, কিন্তু এই দুটির ভিতরে একটিও জিয়াংশির পছন্দ হয় না। জিয়াংশি বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার ড্রেসটা পরে আছি। জিয়াংশি নিচে আসে, ওর ড্রেস তো আগেরটাই ছিল, কিন্তু শুধুমাত্র ওর মাথায় একটি বড় মুকুট চলে এসেছে। এটা ছিল জিয়াংশির আসল ড্রেস। আর এখানে লুও তো ওর ড্রেসটাই পরে রয়েছে। এটা দেখার পর ফ্যাং বলে, তুমি তো ড্রেস চেঞ্জ করনি, আর এইসব ড্রেস পরে তোমরা দুজনে বিয়েতে যেতে পারবে না। জিয়াংশি বলে, তুমি জানো না আমাদের দুজনের এই ড্রেসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। তখন ফ্যাং মনে মনে ভাবে, এই বিয়েতে যাচ্ছে, কোনো গিফট নিয়ে যাচ্ছে না, তাই এখানে বডিগার্ডদেরকে অর্ডার করে যেন বিয়েতে অনেক বেশি গিফট নিয়ে যাওয়া হয়। জিয়াংশি লুকে নিয়ে বিয়েতে চলে আসে, কিন্তু গার্ড এখানে দুজনকে বাধা দেয়। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে গার্ডকে সরিয়ে দেয় আর দুজনে খুশি খুশি বিয়ের ভিতরে চলে আসে। আর এখানে সবাই তো মডেল ড্রেস পরেছিল, আর এইসব দেখার পর ওরা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ জিয়াংশি আর লু এই প্রথম এরকম কোনো বিয়ে বাড়িতে এসেছে। লু এখানে অনেকগুলো ক্যান্ডি দেখতে পায়, ওগুলো নিতে নিচ্ছিল, তখন একটি মেয়ে এসে লুকে দূরে সরিয়ে দেয় আর বলে, তোমরা দুজনে এই বিয়েতে কি করতে এসেছো, আর তোমাদের ড্রেসগুলো একদমই ভালো না। জিয়াংশি বলে, আমাদের দুজনের ড্রেস অনেক বেশি এক্সপেন্সিভ। এরপরেও পার্টিতে থাকা সবাই বলে, এরকম ড্রেস পরে বিয়ে বাড়িতে কে আসে, আর এদেরকে ভিতরে আসতেই বা কে দিয়েছে। লু ওদের উপরে রেগে যায়, কিন্তু জিয়াংশি লুকে বাধা দেয় আর বলে, এখানে তুমি কোনো কিছুই করো না। আর একটু পরে এখানে জিয়াংশির ভাই চলে আসে। জিয়াংশি নিজের ভাইকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়, আর জিয়াংশি আশা করেছিল ওর ভাই ওরকে দেখার পর অনেক বেশি খুশি হবে, কিন্তু জিয়াংশির ভাই তো এখানে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে জিয়াংশির ভাই অনেক বছর ধরে পৃথিবীতে রয়েছে, তাই এখন অনেকটাই বেশি চেঞ্জ হয়ে গিয়েছে, আর তার কাছে অনেক বেশি টাকাও রয়েছে, তাই এখানে জিয়াংশিকে চিনতে মানা করে দেয়। জিয়াংশিকে বলে, তুমি কি? আমি তোমাকে একদমই চিনতে পারছি না, আর তোমাকে কি আমি আমার বিয়েতে আসার জন্য ইনভিটেশন কার্ড দিয়েছিলাম? লু রেগে বলে, তুমি আমার মমের সাথে এরকম ভাবে কথা বলতে পারো না, আমার মম তো এখানে তোমার বিয়েতেই এসেছে। জিয়াংশি ওকে বাধা দেয়, বলে, তুমি কোনো কিছুই বলো না, এটা তোমার আঙ্কেল হয়। আর এরপরে বলে, মম আমাকে বলেছিল এই লকেটটি তোমাকে দেওয়ার জন্য, মম মারা যাওয়ার পর বলেছিল তোমার খেয়াল রাখতে, আর মম এটাও বলেছে এই বছরটা তোমার জন্য অনেক বেশি খারাপ হতে চলেছে, তাই আমি যেন তোমাকে এই লকেটটি দেই। কিন্তু জিয়াংশির ভাই লকেটটি নিচে ফেলে দেয়। জিয়াংশিকে বলে, তুমি কি মনে করেছো তোমার কাছ থেকে এইসব সস্তা জিনিসগুলো আমি নেব? জিয়াংশি বলে, আমাকে মম বলেছে এটা তোমাকে দেওয়ার জন্য, তাই তোমাকে এখানে দিতে এসেছি, তুমি এটা একবার নিয়ে নাও, আমি এখান থেকে চলে যাব। ভাই তখন এখানে গার্ডকে ডেকে নিয়ে আসে, আর অনেক বেশি টাকা নিয়ে আসার পর ওই সব কিছু জিয়াংশির মুখের উপরে ফেলে দেয়। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে টাকাগুলো আবারও জায়গা মতন রেখে দেয়। এইটা দেখার পর সবাই অবাক হয়ে যায়, আর এখানে ফিয়ন্সি বলতে থাকে, এই মেয়েটি কোনো ইভিল নাকি, এখানে কেন নিজের পাওয়ার ইউজ করছে? জিয়াংশি ভাই বলে, এর ভিতরে কোনো পাওয়ার্স নেই, এ শুধুমাত্র এখানে ম্যাজিক দেখাচ্ছে। আর এখানে গার্ডদেরকে বলে যেন একে বের করে দেওয়া হয়। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে সকল গার্ডদেরকে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি একবার শুধু এই লকেটটি নিজের কাছে রেখে দাও, আমি এখান থেকে চলে যাব। এই বছরে তোমার উপরে অনেক বেশি বিপদ চলে আসবে, তাই আমি তোমাকে এখানে সাহায্য করতে এসেছি।
ভাই বলে, তোমার কি মনে হয় আমার বছরটা অনেক বেশি খারাপ যাবে? আমি আর একদমই আগের মতন নেই। এখন আমি অনেক বেশি রিচ হয়ে গিয়েছি, আর রিচ ফ্যামিলির একটি মেয়েকে বিয়ে করছি। যার কাছে টাকা রয়েছে তার কাছে কোনো বিপদ আসে না। তাই তুমি এসব কথা না বলে তোমার এই ফালতু লকেটটি নিয়ে এখান থেকে চলে যাও। এই সবকিছু শোনার পর জিয়াংশির তো অনেক বেশি রাগ হয়ে যায়, আর এখানে নিজের ভাইকে বলে, তোমার জন্য মম কি কি না করেছে, আর তুমি মমের সম্পর্কে এইসব কথাগুলো কিভাবে বলতে পারো? তোমাকে সুস্থ করে তোলার জন্য মম অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে, আর আর তোমার জন্য নিজের জীবনটাও দিতে রাজি ছিল। ইয়ান বলে, আমি এইটা বলছি না আমি মমকে লাইক করি না, আমি মমকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি সারা জীবন তো মমের কথা শুনে চলতে পারবো না, তাই এখন আর আমি মমের কোনো কথাই শুনবো না। এখানে আমি অনেক বেশি ভালো রয়েছি। জিয়াংশি নিজের পাওয়ারটা ইউজ করে এখানে ইয়ানের ওপরে, যার কারণে ইয়ান পাগলের মতন হয়ে যায়। এখানে চিৎকার করে বলতে থাকে, মম কখনোই আমাকে ভালোবাসেনি, সবসময় শুধু তোমাকেই বেশি ভালোবেসেছে। আমি তো ওখানকার প্রিন্স হতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে প্রিন্সেস বানিয়ে দিয়েছে। আর তুমি তো ওখানে আরামেই রয়েছো, তাহলে এখানে কেন এসেছো? আমি এখানে ভালো রয়েছি, তাই আমি এখানেই থাকবো, আর আমার এইসব পাওয়ারের কোনো দরকার নেই। এখানে তো জিয়াংশি আর জিয়াংশির ভাইয়ের কোনো কথাই বাকিরা বুঝতে পারে না। ইয়ান এখানে যতই বড় বড় কথা বলুক না কেন, ইয়ানের কাছে কোনো পাওয়ার ছিল না, ওর কাছ থেকে আগে সব পাওয়ারগুলো কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু ইয়ানের কথাগুলো শোনার পর এখানে জিয়াংশি বুঝতে পারে ওর ভাই ওকে অনেক বেশি হেট করে, আর এটা ও একদমই জানতোই না। এখানে ওর ভাইকে বলে, তুমি অনেক কথা বলেছো, এখন তোমার মুখটি বন্ধ করে রাখো। মিমি এখানে নিজের আরো কিছু গার্ডদেরকে ভিতরে আসতে বলে। লু একটি চুটকি বাজি ওদের অবস্থা খারাপ করে দেয়, আর বলে, আমি তো ছোট থেকে এদের সাথে খেলা করে বড় হয়েছি। একটু পরে এখানে ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে অনেক দামি দামি গিফট নিয়ে, আর এখানে ইয়ানের কোম্পানির জন্য অনেক বড় একটি ডিলও নিয়ে এসেছিল। এই সবকিছু করেছে এখানে জিয়াংশির জন্য, কিন্তু ইয়ান ভুল বুঝে নেয় যে ওর নিজের পাওয়ারের কারণে এই সব কিছু পেয়েছে। তাই জিয়াংশিকে বলে, তুমি কি দেখেছো এখানে আমার কত বেশি পাওয়ার রয়েছে? ওখানে তুমি আরামেই রয়েছো, ওখানেই থাকো, আমাকে এখানেই থাকতে দাও। আর দেখো এখানে সবাই আমাকে কতটা বেশি রেসপেক্ট করে। এরই সাথে সাথে এখানে মিমিও তখন অনেক বেশি অপমান করতে শুরু করে জিয়াংশিকে। তারা দুজনেই পাগলের মতন করে হাসতে শুরু করে। আর যখন এখানে অ্যাসিস্ট্যান্ট দেখতে পায় ইয়াং এখানে তাদের ম্যাডামকে অপমান করছে, তাই বলে, তুমি যদি এখানে ম্যাডামকে অপমান করো তাহলে এই সব কিছু আমরা তোমাকে দেব না। ইয়ান মনে করে অ্যাসিস্ট্যান্ট জিয়াংশির সাথে মিলে রয়েছে, তাই গার্ডদেরকে বলে অ্যাসিস্ট্যান্টকে ধরে রাখো। অ্যাসিস্ট্যান্ট এখানে বলেছিল জিয়াংশি হচ্ছে মিস্টার ফ্যাং এর ওয়াইফ, আর এই কারণে এখানে ইয়ান বলতে থাকে, মিস্টার ফ্যাং কি পাগল হয়েছে যে তোমার মতন একটি মেয়েকে বিয়ে করবে, আর তুমি এখানে ইচ্ছা করে আমাকে ফাঁসাতে এসেছো। তখনই ভেতরে ফ্যাং চলে আসে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে। ফ্যাং এখানে বলে, তুমি আমার ওয়াইফের সাথে এরকম ব্যবহার করতে পারো না। ইয়ান বলে, এখানে আপনার ওয়াইফ কে? আপনার ওয়াইফ আমাকে বলুন। আর আমার সিস্টার চোখে কম দেখে, এখানে বলছিল আপনি ওর হাজবেন্ড, কিন্তু আমি একদমই বিশ্বাস করিনি। তখন ফ্যাং বলে, জিয়াংশি একদম সত্যি কথা বলেছে, কারণ আমি হচ্ছে জিয়াংশির হাজবেন্ড। এইটা জানতে পেরে তারা দুজনই অবাক হয়ে যায়, আর ওকে যতগুলো গিফট দেওয়ার কথা ছিল আর যতগুলো ডিল এখানে নিয়ে এসেছিল ওই সব কিছু ছিঁড়ে ফেলে ইয়াং এর মুখের উপরে ফেলে দেয়, আর বলে এইসব গিফটগুলো আবারও ফিরিয়ে নিয়ে যাও। ইয়াং আর মিমি তারা দুজনে এখানে ফ্যাং এর পায়ে পড়ে যায়, বারবার এখানে ফ্যাংকে সরি বলতে থাকে। এমনকি ইয়ান তো এখানে জিয়াংশিকেও সরি বলে, আর বলে, সিস্টার আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি প্লিজ এখানে ফ্যাংকে বলো যেন আমার কোম্পানির সাথে ডিল করে। জিয়াংশি এত সহজে এখানে ইয়ানকে ক্ষমা করে দেয় না। মিমি তখন এখানে লুকে অনেকগুলো ক্যান্ডি দেয়। লুকে বলে, তুমি না ক্যান্ডি নিতে চেয়েছিলে, আর তুমি তোমার ড্যাডিকে বলো যেন তোমার আন্টিকে ক্ষমা করে দেয়। লুও নিজের মমের মতনই সহজেই কাউকে ক্ষমা করে দেয় না, বলে, তুমি আমার মমের সাথে অনেক বাজে ব্যবহার করেছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দেব না। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে এখানে ইয়ানের গলায় তখন ওই লকেটটি পরিয়ে দেয়, আর এইদিকে ফ্যাংয়ের মাথায় তখন অনেক বেশি পেন হতে থাকে। ফ্যাংয়ের একটু একটু মনে পড়ে ওর সাথে জিয়াংশির অনেক আগে দেখা হয়েছিল, এমনকি তারা দুজনে অন নাইট স্টেনও করেছে। তাই এখানে জিজ্ঞাসা করে জিয়াংশিকে, তোমার সাথে কি আমার এর আগেও দেখা হয়েছে? তখন জিয়াংশি ভালো করে বুঝতে পারে জিয়াংশি এখানে যতবার পাওয়ার ইউজ করবে ততবারই ফ্যাংয়ের আগের সব কথাগুলো মনে পড়ে যাবে। কিন্তু এরপরে এখানে ফ্যাংকে মিথ্যে কথা বলে, আমাদের দুজনের এর আগে কখনোই দেখা হয়নি, আর আমার তো আজকেই তোমার সাথে দেখা হয়েছে, তাও আবার আমাকে বিয়ে করার আগে, আর এরপরে তো আমরা দুজনে ডিল করে একে অপরকে বিয়ে করেছি। লু এখানে মনে মনে বলছিল, মম অবশ্যই আমার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। জিয়াংশি এখানে লুকে বলে, তুমি যতদিন এখানে থাকবে নিজের কোনো পাওয়ার ইউজ করবে না। লু বলে, আমি জানি তুমি আমাকে পাওয়ার ইউজ করতে কেন মানা করছো, কারণ আমি যদি পাওয়ার ইউজ করি তাহলে তো ড্যাডির সব কিছু মনে পড়ে যাবে। জিয়াংশি বলে, তুমি দিন দিন অনেক বেশি দুষ্টু হয়ে যাচ্ছ, তোমাকে শিক্ষা দিতে হবে। এরপরে ফ্যাং জিয়াংশি আর লু তাদের দুজনকে নিজের বাসায় নিয়ে আসে। এখানে যখন জিয়াংশি আর লু এই বাসা দেখে তখন অনেক বেশি অবাক হয়ে যায়, আর এখানকার সব ডিজিটাল জিনিসগুলো দেখার পর আরো বেশি কনফিউজড হয়ে যায়, কারণ এগুলো ওরা এই প্রথম দেখছে।
ফ্যাং বলে, তোমরা দুজনে কি টিভি দেখবে? চলো আমরা টিভিতে কার্টুন দেখি। কার্টুনগুলো দেখার পর লু অনেক বেশি হ্যাপি হয়ে যায়। জিয়াংশি বলে, এই সবকিছু আসলে অনেক বেশি ভালো। লু এখানে জিয়াংশিকে বলে, তোমার এই বাসার ভিতরে কি কি ভালো লেগেছে আমাকে বলো, এই সবকিছু আমি তোমার জন্য অর্ডার করে দেবো, তুমি চাইলে তোমাদের ওখানে নিয়ে যেতে পারো। তখন জিয়াংশি উঠে পড়ে আর সব দিকে ভালোভাবে দেখে। এরপরে তো ও বলতে থাকে, এই বাসার ভিতরের প্রত্যেকটি জিনিসই আমার অনেক বেশি ভালো লেগেছে, তুমি আমাকে এই সব কিছু কিনে দেবে। যেটা শোনার পর ফ্যাং মনে মনে বলতে থাকে, এই মেয়েটি তো আমাকে গরিব বানিয়ে দেবে। লু উঠে পড়ে নিজেদের ওয়ার্ল্ডের সম্পর্কে বলতে থাকে আর ওর ব্যাগের ভিতরে থেকে অনেক বড় একটি কাঠের টুকরো বের করে। এরপর অনেক বড় একটি কার্পেট বের করে, যেটা ওদের ওয়ার্ল্ডের সব থেকে বেশি দামি। এইসব কিছু দেখার পর ফ্যাং অনেকটাই অবাক হয়ে যায়। একটু পরেই দেখা যায় ফ্যাং এর পুরো বাসাটা এখানে মা আর ছেলে মিলে চেঞ্জ করে দিয়েছে। আর ফ্যাং এর বাসাটা দেখতে অনেকটাই বেশি ওল্ড ওল্ড মনে হচ্ছিল। ফ্যাং বলে, আমি বুঝতে পারছি না এরা দুজনে মিলে আমার সাথে আর কি করবে। এরই সাথে লু আরো একটি জিনিস নিয়ে এসেছিল। ফ্যাং তখন এটা থেকে কিছুটা স্মেল নেয়, যার কারণে ওই শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। লু এখানে নিজের মমকে বলে, এখন কি তুমি আমার ড্যাডিকে কিস করবে? জিয়াংশি বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো, এরকম কিছুই করব না। কিন্তু একটু পরেই দেখা যায় জিয়াংশি এখানে ফ্যাংকে কিস করে। লু তখন মমকে বলে, এখন তুমি তাড়াতাড়ি ড্যাডিকে সুস্থ করে দাও। জিয়াংশি বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব কিছু করে দেব। তারা ফ্যাংকে নিয়ে বেডে চলে আসে আর লু এখানে মমকে বলে, আজ আমরা দুজনে এখানেই ঘুমাবো, রাতে যদি ড্যাডির শরীর খারাপ হয়ে যায় তাহলে ড্যাডিকে কে দেখবে? জিয়াংশি এখানে আগে ঘুমিয়ে গিয়েছিল। লু বলে, মম আর ড্যাড একসাথে থাকলে আমি অনেক বেশি হ্যাপি হব। এরপর এখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন ফ্যাং এর ঘুম ভেঙে যায় তখন ও দেখতে পায় জিয়াংশি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। জিয়াংশিকে জিজ্ঞাসা করে, তুমি আমার বেডরুমে কি করছো? জিয়াংশি তো কোনো কিছু বলতেই পারে না। এরপরে জিয়াংশি কিছু বলতে নেবে তখন এখানে ফ্যাং এর কাছে ফোন আসে আর ফ্যাংকে একটি পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করা হয়। ফ্যাং এত সবকিছুর ঝামেলার কারণে নিজের গ্র্যান্ডমার বার্থডে পার্টির কথাই ভুলে গিয়েছিল। এরপরে এখানে জিয়াংশিকে বলে, তোমাকে আর লুকে আমি আমার গ্র্যান্ডমার বার্থডে পার্টিতে নিয়ে যাব, তাই তোমাদেরকে কিছু মডেলিং ড্রেস পরতে হবে। জিয়াংশি বলে, এটা আর কি বড় ব্যাপার, আমি আর লু করে নেব। এরপরে তো কিছু মডেলিং এসে জিয়াংশিকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। এরপর আমরা গ্র্যান্ডমার বার্থডে পার্টির সিন দেখতে পাই, যেখানে আমরা ট্যাং নামের একটি মেয়েকে দেখতে পাই। আর এই মেয়েটি অনেক ফেমাস একজন পেন্টার ছিল, এখানে অনেক সুন্দরভাবে পেন্টিং করতে থাকে, যা দেখতে পেয়ে পার্টির সবাই ওর উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। গ্র্যান্ডমা নিজেও এখানে ট্যাং এর উপরে ইমপ্রেস হয়ে যায়। এখানে আমরা ফ্যাং এর আঙ্কেলকে দেখতে পাই। ফ্যাং এর আঙ্কেল এখানে নিজের মমকে বলে, ট্যাং আর ফ্যাং দুজনের বিয়ে করিয়ে দেওয়া উচিত। আসলে এখানে আঙ্কেল ভাবছিল, যদি ফ্যাং এর বিয়ে ট্যাং এর সাথে হয় তাহলে ও কোম্পানির প্রেসিডেন্ট হতে পারবে। তখনই ভেতরে চলে আসে ফ্যাং আর বলে, আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি প্রথমেই বিয়ে করে নিয়েছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। লু আর জিয়াংশি ভিতরে আসে, তাতে দুজনকে দেখার পরে বোঝা যাচ্ছিল তারা গ্রাম থেকে এখানে এসেছে। লু ভিতরে আসার পরে বলে, আমার ড্যাডিকে কে আবার বিয়ে করার কথা বলছে। এখানে গ্র্যান্ডমাকে বিয়ের সার্টিফিকেট দেখায়। গ্র্যান্ডমা এটা দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু ট্যাং এইটা দেখার পর অনেক রেগে যায়। ট্যাং ফ্যাংকে বলে, তুমি বিয়ে করেছো ভালো কথা, তুমি কি তোমার ওয়াইফের ফ্যামিলি সম্পর্কে কিছু জানো? আঙ্কেল বলে ফ্যাংকে, ট্যাং একদম ঠিক কথা বলেছে, তুমি কি এই মেয়েটির ফ্যামিলি সম্পর্কে জানো? আর এই মেয়েটি কতটা বেশি রিচ, কারণ তুমি তো এই শহরে সব থেকে বেশি রিচ পারসন, তাহলে অবশ্যই তোমার ওয়াইফ এমন কেউ হবে যে অনেকটাই বেশি রিচ হবে আর সে সব দিকে পারফেক্ট। ফ্যাং সবাইকে বলে, আমার ওয়াইফ যেরকমই হোক সে আমার ওয়াইফ, আর তার রিচ হওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তো রিচ রয়েছি। আর আমার ওয়াইফকে নিয়ে তোমাদের এত বেশি মাথা ব্যথা কেন? এখানে আঙ্কেল বলে, কারণ তুমি সাধারণ যে কোনো একটি মেয়েকে তো বিয়ে করতে পারবে না, আমাদের ফ্যামিলির দিকে দেখতে হবে। ট্যাং বলে, আচ্ছা এই মেয়েটি কি পেন্টিং করতে পারে? কারণ আমি তো অনেক ভালো পেন্টিং করতে পারি। সে কিছুতেই আমার থেকে ভালো পেন্টিং করতে পারবে না। এখানে বলে জিয়াংশি, আমি অনেক ভালো পেন্টিং করতে পারি, আর তুমি যদি একবার আমার পেন্টিং দেখো তাহলে এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ট্যাং বলে, আমি এখানকার সব থেকে বেশি ভালো পেন্টার, তাহলে তুমি কিভাবে আমাকে হারাতে পারো? আচ্ছা চলো আমরা দুজনে এখানে কম্পিটিশন করব, দেখি কে জিততে পারে। আর আমি যদি জিতে যাই তাহলে তুমি এখানে আমার পা ধরে ক্ষমা চাইবে। আর জিয়াংশি এতে রাজি হয়ে যায়। এরপরে এখানে ট্যাং নিজের অনেকগুলো পেন্টিং দেখাতে থাকে। এই সব কিছু দেখার পর সবাই অনেক বেশি প্রশংসা করে। এরপরে জিয়াংশি নিজের পেন্টিং দেখায়, যে পেন্টিংটি দেখার পর অনেকটি অবাক হয়ে যায় ট্যাং। ট্যাং এরপরেও হার মেনে নেয় না, ও নিজের একটি দামি পেন্টিং নিয়ে আসে আর বলে, এই পেন্টিং এর ভিতরে অনেক কিছু লুকিয়ে রয়েছে আর তুমি কখনোই এরকম পেন্টিং করতে পারবে না। এই পেন্টিংটি আমাকে সব থেকে বেশি ওল্ড মাস্টার দিয়েছে, যার উপরে আজ পর্যন্ত কোনো পেন্টার যেতে পারেনি। এইটা দেখার পর লু চলে আসে মমের কাছে আর মমকে বলে, এটাই তো আপনি ওল্ড মাস্টারকে গিফট করেছিলেন। তখন জিয়াংশি মনে মনে ভাবতে থাকে, এটা আমি মাস্টারকে গিফট করেছিলাম, আর মাস্টার এইটা হয়তো বা অকশনে উঠিয়েছিল, ওখান থেকে মেয়েটি এটা কিনে নিয়েছে।
জিয়াংশিকে চুপ করে থাকতে দেখে ফ্যাং বলে জিয়াংশিকে, তুমি ভয় কেন পাচ্ছ? আমি তোমার পাশে রয়েছি। তুমি ভালো পেন্টিং করতে পারো আর না পারো এতে কোনো কিছু যায় আসে না, তুমি আমারই ওয়াইফ থাকবে। ট্যাং বলে, তোমার ওয়াইফ এত বেশি ভীতু, আমি জানতাম না এত সহজেই হার মেনে নিচ্ছে। তখন লু নিজের ব্যাগের ভিতর থেকে একটি পেন্টিং বের করে, যেটা দেখতে অনেকটাই বেশি ওল্ড মডেলের দেখাচ্ছিল, যার কারণে বলে, তুমি এসব ওল্ড মডেল দিয়ে এখানে কি করবে? জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে আর ওইটাকে এখনকার মতন বানিয়ে দেয়। তখনই এখানে আবারও ফ্যাংয়ের মাথায় পেন হতে থাকে। ফ্যাংয়ের মনে পড়ে যায় ওর সাথে জিয়াংশির দেখা হয়েছিল। জিয়াংশি ফ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? ফ্যাং জিয়াংশিকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি আমার এর আগেও দেখা হয়েছিল? জিয়াংশি আবারও মিথ্যে কথা বলে, আমাদের দুজনের এর আগে দেখা হয়নি, আমাদের দুজনের কিছুদিন আগেই দেখা হয়েছে। এরপরে এখানে জিয়াংশির পেন্টিংটা সবাইকে দেখানো হয়। এটা দেখার পর সবাই তখন অনেক অবাক হয়ে যায়, কারণ এই পেন্টিংটা অনেকটাই বেশি পুরাতন স্টাইলের ছিল। ট্যাং তখন বলতে থাকে, তোমার পেন্টিং এর ভিতরে আমি সেরকম গুরুত্বপূর্ণ কোনো জিনিসই দেখতে পারছি না। তোমার পেন্টিং অনেকটাই বেশি ওল্ড মডেলের, আর এরকম ভাবে কেউ এখন পেন্টিং করে না। এখানে তো আমিই জিতে যাব। বাকিরা বলতে থাকে, এখন আমরা কিভাবে বুঝবো এতে দুজনের ভিতরে কার পেন্টিংটা সব থেকে বেশি ভালো? তখন এখানে আঙ্কেল বলে, আমি এখানে একজন পেন্টিং মাস্টারকে নিয়ে আসবো, আর সেই বলবে এই দুটি পেন্টিং এর ভিতরে কোন পেন্টিং সব থেকে বেশি ভালো। ট্যাং বলে, অবশ্যই এখানে আমি জিতবো। একটু পর এখানে একজন মাস্টার চলে আসে। যখন জিয়াংশির পেন্টিং দেখে তখন অনেক বেশি অবাক হয়ে যায় আর অনেক প্রশংসা করতে থাকে, এই পেন্টিংটা অনেকটাই বেশি এক্সপেন্সিভ, আর এরকম পেন্টিং আজকাল কোথাও পাওয়া যায় না। ট্যাং বলে, আপনি তো শুধু ওর পেন্টিংটাই দেখেছেন, আমার পেন্টিংটা এখন পর্যন্ত দেখেননি। মাস্টার তখন ট্যাং এর পেন্টিং দেখে আর বলে, তোমার পেন্টিংটা সেরকম ভালো হয়নি, কারণ তুমি এখানে দুইটি ডিজাইন একসাথে মিক্সড করে বানিয়েছো। তোমাকে যে কোনো এক মডেলের একটি পেন্টিং বানাতে হবে, তাহলে পেন্টিংটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে। ট্যাং তখন একটু রেগে মাস্টারকে বলে, আপনি কে হন আমার পেন্টিংকে এত বাজে বলার? আর হতে পারে এই মাস্টার ভালোভাবে পেন্টিং এর কোনো কিছু জানে না। আর এই কথা শোনার পর এখানে জিয়াংশি বলে, তুমি এটা কিভাবে বলতে পারো তোমার পেন্টিং সব থেকে বেশি ভালো হয়েছে? কারণ এই মাস্টার আমাদের সেকেন্ড মাস্টার। তাহলে তুমি তো সেকেন্ড মাস্টারের থেকে ভালো কোনো কিছু বুঝতে পারবে না। আর এখানে যেহেতু বলেছে তোমার পেন্টিং ভালো না, তাই তোমার পেন্টিং ভালো হয়নি। এখানে আমি জিতে গিয়েছি। ট্যাং তখন নিজেকে ডিফেন্স করতে শুরু করে আর বলে, তুমি যে এই পেন্টিং বানিয়েছো তার কোনো প্রমাণ নেই। তুমি তো এটা সবার সামনে পেন্টিং করোনি, কিন্তু এখানে সবাই আমার নিজের ট্যালেন্ট দেখেছে। তখন জিয়াংশি বলে, আমি চাইলে তোমার পেন্টিং আরো বেশি সুন্দর করে দিতে পারি, তার জন্য ওখানে আমাকে কিছু পেন্ট করতে হবে। তখন ট্যাং জিয়াংশিকে বাধা দেয়। জিয়াংশিকে বলে, তুমি একদমই এখানে আমার পেন্টিং খারাপ করার চেষ্টা করবে না। কিন্তু জিয়াংশি এখানে ট্যাং এর কোনো কথাই শোনে না। ও ট্যাং এর পেন্টিং এর কাছে চলে যায় আর নিজে পেন্ট করতে শুরু করে। জিয়াংশি এখানে আরো সুন্দর সুন্দর কিছু জিনিস পেন্ট করেছিল, যার কারণে এই পেন্টিংটা দেখতে অনেকটাই বেশি সুন্দর হয়ে যায়। সবাই তখন জিয়াংশির উপরে ইমপ্রেস হয়ে যায়। মাস্টার এখানে পেন্টিংটি দেখার পরে বলে, এখন এই পেন্টিংটা অনেকটাই বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। ট্যাং এইসব কিছুতে অনেক রেগে যায় আর এখানে সবার সাথে ঝগড়া করতে নিচ্ছিল। আঙ্কেল তখন ট্যাংকে কোনো রকমে থামিয়ে দেয়। ট্যাং এরপরে গ্র্যান্ডমার কাছে আসে আর গ্র্যান্ডমাকে বলে, আজ আপনার বার্থডে, তাই আমি আপনার জন্য একটি এক্সপেন্সিভ গিফট নিয়ে এসেছি। আর এখানে ও গ্র্যান্ডমার জন্য জেড স্টোন নিয়ে এসেছিল, যেটা দেখার পর জিয়াংশি বুঝতে পারে এই জেড স্টোনটি বেশি এক্সপেন্সিভ না। লু তখন নিজের কাছ থেকে দুটি এক্সপেন্সিভ জেড স্টোন বের করে আর বলে, আমার কাছে যেগুলো রয়েছে এগুলো সব থেকে বেশি এক্সপেন্সিভ। তখন ট্যাং ওকে ইনসাল্ট করতে শুরু করে। জিয়াংশিকে বলে, তুমি তো গ্রাম থেকে এখানে এসেছো, তাহলে তোমার কাছে এত বেশি এক্সপেন্সিভ জেড স্টোন কোথা থেকে আসবে? তুমি এখানে মিথ্যে কথা বলছো। তখন গ্র্যান্ডমা বলে, তোমরা ঝগড়া কেন করছো? এখানে আমরা পরীক্ষা করে দেখি কার আনা জেড স্টোনটি সব থেকে বেশি এক্সপেন্সিভ। ট্যাং বলে, অবশ্যই আমারটাই হবে। আর প্রথমে এখানে ট্যাং এর আনা জেড স্টোনটি কাটা হয় আর যেটার ভিতর থেকে গ্রিন কালার বের হয়। সবাই বলতে থাকে এটা অনেক বেশি এক্সপেন্সিভ। তখনই জিয়াংশি ওর ওপরে অয়েন ঢেলে দেয় আর ওটা সাথে সাথেই ভেঙে যায়। সবাই বলতে থাকে এটা যদি অনেক বেশি এক্সপেন্সিভ হতো তাহলে এরকম ভাবে ভেঙে যেত না। এরপর এখানে জিয়াংশির আনা যে স্টোন কাটা হয় আর যেটার ভিতর থেকেও গ্রিন কালার বের হয়। সবাই অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা বলে, এটাই তো অনেকটাই বেশি এক্সপেন্সিভ দেখা যাচ্ছে। লু বলে, এক্সপেন্সিভ তো হবেই, কারণ এটা যে আমরা নিয়ে এসেছি। আঙ্কেল বলে, এটা কিছুতেই হতে পারে না। ট্যাং বলে, তোমাদের দ্বিতীয়টাও কেটে দেখাও, কারণ প্রথম একটা হয়তো তোমাদের কপালে ছিল তাই মিলে গিয়েছে। আর এরপরে দ্বিতীয়টাও কাটা হয় আর যেটার ভিতর থেকেও গ্রিন কালারে বের হয়, আর এটাও অনেকটাই বেশি এক্সপেন্সিভ। ট্যাং তখন আবারও ঝগড়া করতে থাকে। আসলে ও তো কিছুতে এখানে নিজের হারটা মেনে নিতে চাচ্ছিল না। গ্র্যান্ডমা ট্যাং এর উপরে রেগে যায়। ট্যাংকে বলে, তুমি এখন বন্ধ করো তোমার এইসব নাটক। আমার বার্থডে পার্টি এখানে নষ্ট করতে এসেছো, তুমি তোমার হার মেনে নাও।
ট্যাং তখন এখানে অনেক রেগে যায়, ও তো পাগলের মতন হয়ে যায়, কারণ ও শুধুমাত্র ফ্যাংকেই বিয়ে করতে চাচ্ছিল। তখন আঙ্কেল বলে, তুমি এখানে ঝামেলা করো না, আর কোনো চিন্তা করো না, আমি ফ্যাংয়ের বিয়েটা যে কোনো উপায়ে তোমার সাথেই করিয়ে দেব। ট্যাং চলে যেতে নিচ্ছিল, তখন লু বলে, আন্টি তুমি কেন চলে যাচ্ছ? এখন তো আমার মমের কাছ থেকে ক্ষমা চাইবে। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে, যেই পাওয়ারটি এখানে ও ট্যাং আর আঙ্কেলের উপরে ইউজ করেছিল, তাই দুজনে এখানে বারবার তখন জিয়াংশির কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। আঙ্কেল আর ট্যাং দুজনের এইসব কাণ্ডগুলো দেখার পর সবাই ওদের উপরে হাসতে শুরু করে। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করার কারণে ফ্যাং এর আবারও ওর কথা মনে পড়ে যায়, তাই এখানে জিয়াংশির হাত ধরে বলে, তুমি এবার সত্যি করে বলবে আমাদের কি এর আগেও দেখা হয়েছিল? কিন্তু জিয়াংশি আবারও মিথ্যে কথাই বলে, আমাদের এর আগে দেখা হয়নি। ফ্যাং বলে, আমার মনে হয় আমি অনেক কিছু ভুলে গিয়েছি। এখানে গ্র্যান্ডমা তখন মনে মনে বলছিল, হতে পারে ফ্যাং অনেক কিছুই ভুলে গিয়েছে, কারণ ওর তো একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। গ্র্যান্ডমার মনে হতে থাকে লু এখানে ফ্যাং এর আসল ছেলে, তাই তো ডিএনএ টেস্ট করানোর জন্য দুজনের মাথা থেকে একটি করে চুল নিজের কাছে রেখে দেয়। পরের সিনে লুকে লুয়ের স্কুলের সুইমিং পুলে দেখানো হয়, আর এখানে লু তার ওই ড্রেসটি পরে এসেছিল আর ভাবছিল এখানে আমি এসব কিছু কিভাবে করব। তখনই কিছু বাচ্চারা চলে আসে, লুর এরকম একটি অদ্ভুত ড্রেস দেখার পর লুকে বুলিং করতে থাকে। আর লু তো অনেকটাই বেশি রাগে ছিল, তাই ওদের সবাইকে অনেক বেশি মারধর করে। একটু পরে জিয়াংশি স্কুলে চলে আসে, আর এখানে আসার পর লুকে বকা দিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম না কারোর সাথে তুমি ঝগড়া করবে না। লু বলে, আমি ওদের সাথে ঝগড়া করতে যাইনি, ওরা আমাকে এসে বুলিং করছিল, তাই আমি ওদের সাথে ফাইট করেছি। টিচার এখানে সব দোষগুলো লুয়ের উপরে দিচ্ছিল, এই কারণে জিয়াংশি বলে, এখানকার সিসিটিভি ফুটেজ দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবে। কিন্তু টিচার এটি করতে মানা করে, আর এখানে লুয়ের তখন ফাইল দেখে, যেখানে লেখা ছিল লুয়ের বাবা এই শহরের সব থেকে রিচ পারসন। আর টিচার মনে করে ওরা শুধুমাত্র নিজেদেরকে রিচ দেখানোর জন্য এরকম ভাবে এখানে ভুল লিখেছে। আর তখনই এখানে একটি ছেলের বাবা চলে আসে, ছেলেকে দেখার পর রেগে বলে, আমার ছেলের অবস্থা এরকম কে করেছে? আমি তাকে কিছুতেই ছাড়বো না, কারণ আমি হচ্ছি এই স্কুলের প্রিন্সিপাল। তখন এখানে জিয়াংশিকে দেখতে পায়, তাই জিয়াংশিকে অপমান করতে শুরু করে। এখানকার টিচার তখন ওই ছেলেটির বাবাকে সাপোর্ট করে, যেহেতু ছেলেটির বাবা এই স্কুলের প্রিন্সিপাল আর এই স্কুলটি তার ছিল। জিয়াংশি বলে, আমার ছেলের কোনো দোষ নেই, বিশ্বাস না হলে আমরা এখানে সিসিটিভি ফুটেজ দেখতে পারবো। দুজনেই এখানে সিসিটিভি ফুটেজ দেখতে মানা করে, আর জিয়াংশিকে অপমান করছিল, তাই লু চলে আসে আর বলে, আমার মনে হয় এখানে বাবাকে আসতে বলতে হবে। একটু পরে ফ্যাং ভিতরে চলে আসে আর বলে, কার এত বড় সাহস হয়েছে এখানে আমার ওয়াইফ আর আমার বেবিকে এরকম ভাবে কথা শোনায়? এখানে প্রিন্সিপাল তো ফ্যাংকে চিনত না, এই কারণে ফ্যাংকে বলে, এটা আমার স্কুল আর আমি চাইলে এখান থেকে তোমার ছেলেকে বের করে দিতে পারবো। ফ্যাং বলে, এই ব্যাপার। তখন ও কারোর কাছে ফোন করে আর বলছিল যে এই পুরো স্কুলটা কিনে নাও, সাথে এই টিচারকে স্কুল থেকে ফায়ার করে দাও। দুজনে বলে, তোমরা দেখছি অনেক ভালো মজা করতে পারো। কিন্তু তখনই ওই টিচারের কাছে ফোন আসে, তাকে জানানো হয় যে স্কুল থেকে ফায়ার করা হয়েছে। আর প্রিন্সিপালের কাছে ফোন আসে, যেখান থেকে জানতে পারে তার স্কুলটা এখন ফু কোম্পানি কিনে নিয়েছে। লু খুশি হয়ে ফ্যাংকে জড়িয়ে ধরে আর বলে, তুমি হচ্ছ বেস্ট ড্যাডি। এরপরে তারা দুজনে বাসায় আসে, এখানে গ্র্যান্ডমা আর আঙ্কেলকে দেখতে পায়। আসলে গ্র্যান্ডমা তো দুজনের রিপোর্ট নিয়ে এসেছে, কিন্তু আঙ্কেল এই রিপোর্টটা প্রথমে চেঞ্জ করে দিয়েছে। জিয়াংশি অনেক বেশি ভয় পাচ্ছিল আর নিজের পাওয়ারও এখানে ইউজ করে। গ্র্যান্ডমা তখন রিপোর্ট দেখে আর এখান থেকে জানতে পারে লু ফ্যাং এর ছেলে না, আর এই কারণে আপসেট হয়ে যায়। ফ্যাং গ্র্যান্ডমাকে বলে, আমি প্রথমে এটা আপনাকে বলতে চাইনি, আসলে লু আমার আসল ছেলে না। জিয়াংশিনও আপসেট হয়ে এখান থেকে চলে যায়। আঙ্কেল বলেন গ্র্যান্ডমাকে, তুমি এসব কিছু নিয়ে এত বেশি চিন্তা কেন করছো? গ্র্যান্ডমা বলে, যাই হয়ে যাক না কেন ফ্যানকেই আমি কোম্পানির প্রেসিডেন্ট বানাবো। আর এখানে আঙ্কেল তখন একটি ব্ল্যাক কালারের অদ্ভুত জিনিস গ্র্যান্ডমার পিছনে লাগিয়ে দেয় আর বলছিল, আমিও দেখবো কিভাবে ওই কোম্পানির প্রেসিডেন্ট ফ্যাং হতে পারে। ভিতরে জিয়াংশিকে দেখানো হয় নিজের রুমের ভিতরে একটি পারফিউম লাগিয়েছিল। তখনই ভিতরে আঙ্কেল গ্র্যান্ডমাকে নিয়ে আসে, আর এই পারফিউমের গ্রান্টটি নেওয়ার পর গ্র্যান্ডমা ভমিটিং করতে শুরু করে, কিন্তু এখানে গ্র্যান্ডমার মুখ থেকে শুধুমাত্র ব্লাড পড়ছিল। আঙ্কেল জিয়াংশিকে বলে, তুমি আমার মমের সাথে কি করেছো? তুমি কি আমার মমকে মেরে ফেলতে চাচ্ছ? তখন ভিতরে সবাই চলে আসে। এখানে লু বলে, আমার মম একজন ভালো ডক্টর আর আমার বিশ্বাস গ্র্যান্ড মাকে ঠিক করে দিতে পারবে। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে, যেটা গ্র্যান্ডমার উপরে করে, আর এইটা দেখার পর এখানে আঙ্কেল অনেক বেশি ভয় পেয়ে যায়। গ্র্যান্ডমার ভিতর থেকে ব্ল্যাক ম্যাজিকটি বের হয়ে আঙ্কেলের ভিতরে ঢুকে পড়ে, আর এই কারণে আঙ্কেলের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে আঙ্কেল এইসব ব্ল্যাক ম্যাজিক অনেক বেশি বিশ্বাস করত। গ্র্যান্ডমা এইটা জানার পর আঙ্কেলকে নিজের ফ্যামিলি থেকে বের করে দেয়। পরের সিনে দেখানো হয় গ্র্যান্ডমা নিজের হাতে সবার জন্য কুকিং করেছে, কিন্তু জিয়াংশির মনে হচ্ছিল এই খাবারগুলো ওরা দুজনে খেতে পারবে না, তাই এখান থেকে উঠে যায়।
গ্র্যান্ডমা তখন ফ্যাংয়ের প্লেটে অনেক বেশি খাবার দেয়। ফ্যাংকে বলে তুমি এগুলো না খেয়ে কোথাও যেতে পারবে না। জিয়াংশি ফ্যাংয়ের রুমটা ভালোভাবে ক্লিন করছিল, তখনই ভিতরে ফ্যাং চলে আসে। কিন্তু ফ্যাং তখন বুঝতে পারে ওদের রুমের দরজাটা বাহির থেকে লক করে দেওয়া হয়েছে, আর ফ্যাংয়ের নাক দিয়ে তখন ব্লাড পড়ছিল। এই কারণে বলতে থাকে জিয়াংশি, তোমার কি কিছু হয়েছে? আমার মনে হয় তোমাকে কেউ মেডিসিন দিয়েছে। ফ্যাং বলে তুমি কি এখন আমাকে সাহায্য করতে পারবে? বাহিরে আমরা গ্র্যান্ড মাকে দেখতে পাই। আসলে গ্র্যান্ড মা এই সব কিছু ইচ্ছে করে করেছে। লু এসে জিজ্ঞাসা করে আপনি এসব কিছু কেন করছেন? গ্র্যান্ডমা বলে তুমি কি কোনো ছোট সিস্টার চাও না? এতে তখন লু খুশি হয়ে বলে হ্যাঁ, আমার তো ছোট সিস্টার চাই। তারা দুজনে এখান থেকে চলে যায়। ভিতরে আমরা ফ্যাংকে দেখতে পাই, ও তো এক্সারসাইজ করছিল, যেটা দেখার পর জিয়াংশি হাসতে থাকে। এরপরে ডং নামের একজন মাস্টারকে দেখানো হয়, আর যে কিনা এইসব ব্ল্যাক ম্যাজিক অনেক বেশি ভালো পায়। এখানে আঙ্কেল আর ট্যাং তারা দুজনে এসেছে ডং এর কাছে। ডং যে কোনো উপায়ে ফু কোম্পানি নিজের করে নিতে চায়, তাই এখন ওকে আঙ্কেল আর ট্যাং সাহায্য করবে। এর বদলে আবার ডং ওদের দুজনকে সাহায্য করবে। এখানে আসার পরে প্রথমেই ওরা ডংকে সরি বলতে থাকে। ডং বলে এখন আমার সাথে প্ল্যান বানাও, কিভাবে আমি ফু কোম্পানি পাবো। ওরা তখন নিজেরা প্ল্যান করতে থাকে। তখন এখানে ইয়ান চলে আসে। ইয়ানও এখানে ডংকে সাহায্য করবে, যেহেতু ও জিয়াংশি সম্পর্কে অনেক কিছুই জানে, কারণ জিয়াংশি তো ওর নিজের সিস্টার। অন্যদিকে ফ্যাং নিজের সাথে করে এখানে লু আর জিয়াংশি তাদেরকে অনেক বড় একটি পার্টিতে নিয়ে এসেছে, কারণ এখানে ফ্যাং ওর কোম্পানির জন্য একজন ওল্ড ম্যানের সাথে ডিল করবে, আর যিনি কিনা অনেকটাই বেশি পপুলার। ওল্ড ম্যানের সাথে ফ্যাং এর সম্পর্ক অনেক ভালো। এখানে নিজের ওয়াইফ আর বেবির সাথে পরিচয় করিয়ে দেয়। একটু পরে এখানে ডং চলে আসে। ডং এর সাথে ইয়াং এসেছিল। ইয়ান এখানে ওল্ড ম্যানকে বলে ইনি হচ্ছে অনেক ভালো একজন ডক্টর, আপনাকে ঠিক করতে পারবে, কিন্তু এর বদলে আপনার কোম্পানির অর্ধেক শেয়ারগুলো এখানে ডং এর নামে করে দিতে হবে। ওল্ড ম্যান এইটা জানার পর একটু কনফিউজড হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কোনো ডক্টর তো চিকিৎসার বদলে নিজের প্রপার্টির এরকম ভাবে অর্ধেক শেয়ার চায় না। এখানে কোনো কিছুই বলছিল না। আর ইয়ানের কথাগুলো শোনার পর এখানে জিয়াংশি নিজের ব্রাদারকে বলে তুমি এখানে এসব কিছু কেন করতে এসেছো? আর আমার মনে হয় না এই ছেলেটি কোনো ভালো ডক্টর। ডং বলে আমি অনেক ভালো ডক্টর। তখন হসপিটাল থেকে একজন ডক্টর আসে, আর এখানে ওল্ড ম্যানকে জানায় আপনার মতন আমার ব্রাদারও সেম রোগে আক্রান্ত, আর ওকে আমি সুস্থ করতে চাচ্ছি। ওর জন্য আমি সব কিছু করতে পারবো, আর আমি বেশি দিন ওকে হুইল চেয়ারে বসে থাকতে দেব না। তখন ডং বলে আমার কাছে একটি মেডিসিন রয়েছে, আর যেটা খাওয়ার পর যে কোনো একজন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কারণ আমার কাছে এখন আপাতত একটি মেডিসিন রয়েছে। জিয়াংশি এটা শোনার পর ডংকে বলে তোমার মেডিসিন এখানে তুমি কাউকেই দেবে না, কারণ তোমার মেডিসিন যে খাবে সে মারা যাবে। ইয়ান বলে তুমি একটু বেশি কথা বলছো, তুমি ডংকে চেনো না। আমি ডংকে অনেক ভালোভাবে চিনি, আর ডং যাকে মেডিসিন দেয় সে একদম ঠিক হয়ে যায়। আর জিয়াংশিকে এটাও বলে তুমি কি ডক্টর নাকি? এখানে ডক্টরের উপরে কেন কথা বলছো? ফ্যাং তখন জিয়াংশিকে বলে তুমি আর কি কি পারো? একের পর এক বড় বড় কাজ করে যাচ্ছ, অনেক ভালো পেন্টিং করতে পারো, আবার অনেক ভালো জেড স্টোন খুঁজে বের করতে পারো। আবার আমি লুয়ের কাছ থেকে জানতে পারলাম তুমি অনেক ভালো ডক্টর। এই সব কিছু তুমি কিভাবে শিখেছো? তখন জিয়াংশি বলে আসলে আমি তো গ্রামে ছিলাম, আর ওখানে আমার কাজ করার মতন কিছুই ছিল না, তাই আমি এই সব কিছু শিখেছি। ডক্টরের ব্রাদার বলে আমি এখানে ডং এর কাছ থেকে মেডিসিন খাবো, কারণ ও ডংকে বিশ্বাস করে নিয়েছে। তখন জিয়াংশি নিজের কাছে থাকা মেডিসিন বের করে আর বলে আমার কাছেও মেডিসিন রয়েছে, আর তোমরা যদি এটা খেয়ে নাও তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন ফ্যাং এখানে জিয়াংশিকে বলে তুমি তোমার মেডিসিন এখানে প্লিজ ওল্ড ম্যানকে দিও না, কারণ ওল্ড ম্যানটির যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমাদের কোম্পানির জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, কারণ ওল্ড ম্যান অনেক বেশি পাওয়ারফুল আর আমাদের কোম্পানির অনেক ক্ষতি করে দেবে। জিয়াংশি ফ্র্যাঙ্ককে বলে তুমি আমার উপরে ভরসা করতে পারো। আর এখানে তো ডক্টরের ব্রাদার বলতে থাকে আমি তোমার কোনো মেডিসিন খাবো না, আমি এখানে ডঙের মেডিসিনটাই খাবো। এরপরে ডঙের মেডিসিনটা খেয়ে নেয়, আর এই কারণে জিয়াংশি অনেক বেশি ভয় পেয়ে যায়। একটু পরে ছেলেটা হুইল চেয়ার থেকে উঠে পড়ে আর এখানে ভালোভাবে হাঁটতে পারে, যার কারণে তো এখানে ডঙের উপর অনেক খুশি হয়ে যায়। জিয়াংশিকে কোথাও যেতে দেয় না আর বলে তুমি তাড়াতাড়ি আমার এই মেডিসিনটা খেয়ে নাও, নয়তো তুমি একটু পরেই মারা যাবে। কিন্তু ছেলেটি বলে তুমি কি দেখতে পারছো না আমি একদমই ঠিক আছি, আমি মারা কেন যাব, তোমার মেডিসিনও খাবো না। ছেলেটি একটু বেশি খুশি হয়েছিল, তখনই ও নিচে পড়ে যায় আর ওর তো অবস্থা অনেক খারাপ হয়ে যায়। জিয়াংশি তাড়াতাড়ি ওর কাছে চলে আসে। তোমাকে বলেছিলাম আমার মেডিসিন খাও, তাহলে তুমি বেঁচে যাবে, এক্ষুনি আমার মেডিসিন খাও। আর এখানে ও তখন নিজে ট্রিটমেন্ট শুরু করে ওই ছেলেটির, আর জিয়াংশির কারণে এখানে ছেলেটি সুস্থ হয়ে যায়। লু বলে আমি তোমাদের সবাইকে বলেছিলাম না আমার মম অনেক ভালো একজন ডক্টর।
ছেলেটি নিজের ভুল বুঝতে পারার পর জিয়াংশিকে বারবার সরি বলে আর ওকে থ্যাংক ইউ বলে জীবনটা বাঁচানোর জন্য। ডং এই সব কিছুতে অনেক রেগে যায় আর নিজের ব্ল্যাক ম্যাজিক ইউজ করে ইয়ানের ওপরে। এরপরে জিয়াংশিকে বলে তুমি যদি সত্যি একজন ভালো ডক্টর আর পাওয়ারফুল হয়ে থাকো তাহলে এখানে নিজের ব্রাদারকে ঠিক করো। তখন জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে অনেক কষ্ট করে ওর ব্রাদারকে ঠিক করে নেয়। এইটা দেখার পর ওল্ড ম্যান বলে জিয়াংশি আর ডং তাদের দুজনকে আমার সাথে আমার রুমে নিয়ে চলো। এখানে ওল্ড ম্যানের মেয়ে ছিল যার ডং এর উপরে বিশ্বাস হয়ে যায়। ও মনে করে ডংই ওর ড্যাডকে ঠিক করতে পারবে, কিন্তু ভিতরে জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে এখানে ওল্ড ম্যানকে সুস্থ করে তুলছিল। যেটা দেখার পর আবার ডং রেগে গিয়ে ওল্ড ম্যানের উপর নিজের পাওয়ার ইউজ করে। ওল্ড ম্যানের শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু জিয়াংশি আর লু তারা দুজনে ভালো করে জানে কিভাবে ওল্ড ম্যানকে সুস্থ করতে হবে। তারা ওল্ড ম্যানকে সুস্থ করে তুলে। এইটা দেখার পর অনেক বেশি অবাক হয়ে যায় সবাই। ট্যাং তখন এখানে মনে করে জিয়াংশির হাতে যে ব্রেসলেটটি রয়েছে ওটার ভিতরে জিয়াংশির পাওয়ার রয়েছে, তাই ও এখন ওই ব্রেসলেটটি চুরি করতে চাচ্ছিল। ওল্ড ম্যান সুস্থ হয়ে যাওয়ার পর এখানে ফ্যাং এর কোম্পানির সাথে অনেক বড় একটি ডিল করে। এরপরে তারা বাসায় যাওয়ার জন্য বাইরে আসে। তখন ইয়ান চলে আসে জিয়াংশির কাছে। জিয়াংশিকে সরি বলে ওর সাথে বাজে ব্যবহার করার জন্য। আমি তোমার সাথে বাজে ব্যবহার করেছি ডংকে বিশ্বাস করে, আর নিজের লকেটটি খুলে এখানে জিয়াংশিকে ফিরিয়ে দেয়। তখনই ফ্যাংয়ের শরীরটা খারাপ হয়ে যেতে থাকে, কারণ জিয়াংশি তো এখানে অনেক বেশি পাওয়ার ইউজ করেছে। ফ্যাংকে নিয়ে বাসায় চলে আসে। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে ফ্যাংকে সুস্থ করে তুলছিল। লু এখানে বারবার ফ্যাংকে নিজের ড্যাডি বলেছিল। ফ্যাংয়েরও এবার সবকিছু মনে পড়ে গিয়েছে, তাই তো এখানে জিজ্ঞাসা করে জিয়াংশিকে তুমি কেন আমাকে কোনো কিছু বলনি, সত্যিটা কেন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। এখানে জিয়াংশি বলে তুমি যেহেতু সবকিছু ভুলে গিয়েছিলে তাই আমি আর তোমাকে মনে করানোর চেষ্টা করিনি। এরপর থেকে তারা তিনজনে একসাথে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। তারা তিনজন একটি কিউট ফ্যামিলি হয়ে যায়। বাসায় আসার পর দেখতে পায় গ্র্যান্ডমা খাবার নিয়ে বসে রয়েছে আর নিজের হাতে এখানে ওদের দুজনের জন্য ড্রিঙ্ক বানিয়ে দেয়। আর ওইটা খাওয়ার পর দুজনেরই নেশা হয়ে যায়। তারা দুজনের রুমে আসে, এখানে একে অপরকে কিস করতে থাকে। ফ্যাং এখানে জিয়াংশিকে বলে আমি এখন আর তোমাকে আমার থেকে দূরে কোথাও যেতে দেব না। তারা দুজনে নাইট স্পেন্ড করে নেয়। কিন্তু পরের দিন সকালে জিয়াংশি লুকে নিয়ে নিজের ওয়ার্ল্ডে ফিরে যেতে নিচ্ছিল, তখনই ওর সামনে ডং আর ডং এর বডিগার্ডরা চলে আসে। আসলে ডং মনে করেছে এখানে জিয়াংশিকে হারাতে পারলে জিয়াংশির সব পাওয়ার গুলো ও নিতে পারবে, কিন্তু তখন এখানে চলে আসে ফ্র্যাঙ্ক নিজের সব বডিগার্ডদেরকে নিয়ে। জিয়াংশি নিজের পাওয়ার ইউজ করে আর ডং এর সব বডিগার্ডদেরকে হারিয়ে দেয়। কিন্তু এবার ওর পাওয়ার্স এর কারণে এখানে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই বাচ্চাদের মতন ব্যবহার করতে শুরু করে। বাসায় এসে জিয়াংশি এখানে গ্র্যান্ড মাকে সরি বলে ফ্র্যাঙ্কের এরকম অবস্থার কারণে। বাইরে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই এখন বাচ্চা হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে। তখন কেউ একজন এই সব কিছুর ভিডিও করে নেয়। জিয়াংশি ফু কোম্পানিতে চলে আসে, ভেবেছিল এই কোম্পানিটা ও হ্যান্ডেল করে নিতে পারবে, কিন্তু আঙ্কেল আসে এখানে সবাইকে বলে এই কোম্পানির চেয়ারম্যান এখন আর ফ্যাং থাকতে পারবে না, কারণ ফ্যাং এখন বাচ্চাদের মতন ব্যবহার করছে। ফ্যাং এর মেন্টালিটি প্রবলেম রয়েছে, তাই আমি এই কোম্পানির চেয়ারম্যান হব। এখানে তখন সবাই মিলে আঙ্কেলকে কোম্পানির চেয়ারম্যান বানিয়ে দেয়। এই খুশিতে আঙ্কেল পার্টির আয়োজন করে। তখন ভিতরে এখানে জিয়াংশি নিজের সাথে করে সবাইকে নিয়ে আসে, আর এখানে ফ্যাংকে দেখার পর আঙ্কেল ওকে ক্যান্ডি বের করে দেয়। বলছিল বাচ্চা দেখো নিচে কতগুলো ক্যান্ডি পড়ে রয়েছে, এগুলো তুমি উঠিয়ে খেয়ে নাও। ফ্যাং ক্যান্ডি গুলো তুলতে নিচ্ছিল, কিন্তু এখানে জিয়াংশি ওকে বাধা দেয়। আঙ্কেল সবাইকে বলে এখন তো আপনারা সবাই দেখতে পেয়েছেন ফ্যাং এর অবস্থা কি রকম। আর একটু পরে এখানে ডং আর ট্যাং তারাও চলে আসে। এদের দুজনকে দেখার পর জিয়াংশি অনেক বেশি রেগে যায়, আর এখানে নিজের পাওয়ার তখন ইউজ করে আঙ্কেলের ওপরে। তাই আঙ্কেল এখানে ডগের মতন করতে শুরু করে। সবাই এটা দেখে আঙ্কেলের ওপরে হাসতে শুরু করে। এখানে জিয়াংশি বলে ফ্যাং এখন অসুস্থ, তাতে কি হয়েছে, ফ্যাং এর ছেলে রয়েছে, তাই ফ্যাং এর ছেলে এখন কোম্পানির প্রেসিডেন্ট হবে। আর ডং তো সবসময় ফু কোম্পানি পেতে চাচ্ছিল, তাই এখানে নিজের ব্ল্যাক ম্যাজিক করতে থাকে। জিয়াংশি ওকে ভালোভাবে এখানে পরাজিত করে। আর পরের সিনে লুকে নিয়ে আবারও নিজের ওয়ার্ল্ডে ফিরে যেতে চাচ্ছিল। তখন ফ্যাং চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি আমাকে ছেড়ে আবারও কেন চলে যাচ্ছ। জিয়াংশি বলে কারণ আমি তোমার সাথে এখানে থাকতে পারবো না। আর ও নিজের ওয়ার্ল্ডে চলে আসে। এরপরে কিছুদিন পার হয়ে যায়। জিয়াংশির একদিন হঠাৎ করে ভমিটিং আসতে শুরু হয়, যেটা দেখার পর লু মনে মনে বলছিল তাহলে কি আমার ছোট সিস্টার আসতে চলেছে, তাহলে এখানে বাবাকে নিয়ে আসতে হবে। আর এখানে ফ্যাংকেও নিয়ে আসে। ফ্যাংকে দেখার পর প্রথমে তো এখানে জিয়াংশির সব বডিগার্ডরা ফ্যাং এর উপরে অ্যাটাক করতে চাচ্ছিল, কিন্তু লু এসে বলে
ইনি হচ্ছে আমার ড্যাডি আর অনেক বেশি রিচ, তাই তোমরা সবাই এখানে আমার ড্যাডিকে অনেক বেশি সম্মান করবে। আর এখানে ফ্যাং এর কাছে ডিজিটাল সব জিনিসগুলো দেখার পর অনেকটাই বেশি অবাক হয়ে যায়, কারণ ওরা তো এই সব কিছু প্রথম দেখছে। এরপরে দেখানো হয় জিয়াংশি আর ফ্যাং, তাদের দুজনের এই জায়গাতেই বিয়ে হচ্ছে আর এখানেই ফ্যাং এখন থাকার সিদ্ধান্ত নিয়েছে। ফ্যাং এখানে জিয়াংশিকে কিস করে আর এই সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ম্যাজিক্যাল ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দাও। বাই বাই।